আমাদের এই গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। অনেকটা বিরতির পরে আমরা আবার ফিরে এসেছি। এখন থেকে আবার আপনারা শুনবেন প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর গল্প। হ্যাঁ জানি, আপনিও পল্লব, বুবাই আর অর্ণবের মতো গুরুদেবের অপেক্ষা করে আছেন। চলুন তাহলে আপনাকে নিয়ে যাই সেই নস্টালজিক গল্পের আসরে। ম্যাজিক বক্স স্টোরিজের আজকের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৬৬তম গল্প অভিশাপ। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৬৬তম গল্প অভিশাপ। এত বছর ধরে মানুষটার সঙ্গে পরিচয়, অথচ কোনো দিন দেখিনি একদিনের জন্যও অসুস্থতার কারণে বাড়িতে বসে থাকতে। অথচ সেই লোকটাই গত বেশ কয়েকদিন ধরে বাড়িতে অসুস্থতার কারণে বন্দী হয়েছিল। এমন প্রাণোচ্ছল মানুষের এমনভাবে ঘরবন্দি হয়ে থাকতে কেমন লাগে তা আন্দাজ করতে পারি। তবে স্বস্তির কথা, বিষ্টুদা এখন পুরোপুরি সুস্থ। আমাদেরও প্রথম কয়েকদিন গল্প শুনতে না পাওয়ার কারণে অস্বস্তি হচ্ছিল এবং ক্রমে সেই অস্বস্তিটাই অভ্যস্ত হয়ে উঠেছিল। তবু এ এক এমন নেশা যে সামান্য আবহাওয়ার পরিবর্তনে মনের মাঝে অস্বস্তি ফিরে ফিরে আসে। বর্ষা এখনও পুরোপুরি না এলেও সেই এক টানা অস্বস্তিকর উষ্ণতা এখন আর নেই। কোনো কোনো দিন গোটা সময়টাই আকাশে কালো মেঘ জমে থাকছে, সেই সঙ্গে মাঝে মাঝেই ঝুমঝুম করে বৃষ্টি নেমে পড়ছে। এই সমস্যা গুরুর গল্পের নেশায় যারা পড়েছে একমাত্র তারাই বুঝবে। তবে একথা সত্যি, গুরু সুস্থ হয়ে ওঠায় আমরাও বেশ চনমনে হয়ে উঠেছি। আজ সকালে যখন দেখতে গেছিলাম তখন বিষ্টুদা জানায় যে আজ সন্ধ্যায় সে আমাদের ঠেক অর্থাৎ হরিদার চায়ের দোকানে আসবে। বলা বাহুল্য, আমরা তিনজনেই এই কথায় একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠেছি। সে উচ্ছ্বাস এমনই বাঁধন ছাড়া যে বুবাইয়ের ভূতের ভয়, মায়ে পল্লবের পণ্ডিতি সবই কেমন ফিকে হয়ে গেছে। বেশ আন্দাজ করতে পারছি আমার মতো ওরাও একটা গল্প শোনার আশায় উন্মুখ হয়ে আছে। সন্ধ্যার ঠিক আগে যখন হরিদার চায়ের দোকানে এসে উপস্থিত হলাম তখন আকাশে মেঘ জমে রয়েছে। কোথাও কোথাও সেই মেঘ গাঢ় কৃষ্ণ কালো, মাঝে মাঝে গমগমে শব্দতরঙ্গে গোটা পৃথিবী যেন কেঁপে উঠছে। গরম চায়ের সঙ্গে আমাদের টুকিটাকি গল্পগুজব চলতে লাগলো। পুরোপুরি যখন সন্ধ্যা ঘনিয়েছে ঠিক সেই সময় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। অত্যন্ত মিহি বৃষ্টির ফোঁটা। খুব কান পেতে না শুনলে সে বৃষ্টির শব্দ শোনা যায় না। এমনকি দোকানের এই ছাউনির তলায় বসে দূরে একটা ল্যাম্পপোস্টের আলো যদি না থাকতো তবে বুঝতেই পারতাম না বৃষ্টি হচ্ছে। মনে মনে ভাবছি, এখনও লোডশেডিং হয়নি, এটাই আমাদের সৌভাগ্য। ঠিক এমন সময় দুর্ভাগ্য এলো। মানে লোডশেডিংয়ের ফলে হঠাৎ করে এই চারদিক একেবারে অন্ধকার হয়ে গেল। তবে দুর্ভাগ্য এবং সৌভাগ্য জীবনে হাত ধরে চলে। ঠিক এমন সময় অন্ধকারের মাঝে ছাতা মাথায় কেউ একজন এগিয়ে আসছে দেখে আন্দাজ করলাম ওটা নির্ঘাত বিষ্টুদা। এক মুহূর্তের ব্যবধানে স্বয়ং গুরুদেব হরিদার চায়ের দোকানের মৃদু আলোর বৃত্তে প্রবেশ করল। ছাউনির তলায় যে বাঁশের তৈরি কাঠামো, তা থেকে ঝুলছে একটা পুরনো হ্যারিকেন। তার আলোতেই এই মৃদু আলোর বৃত্ত তৈরি হয়েছে। অস্বীকার করার জায়গা নেই যে বিষ্টুদা এখানে পৌঁছাতেই আমরা তিনজনে মনে মনে অদ্ভুত এক আনন্দ অনুভব করলাম। মাঝের এই দীর্ঘ বিরতি আজ কাটবে এ কথা ভেবেই ভালো লাগছে। বিষ্টুদা বেঞ্চিতে বসতেই আমি বললাম, এই হরিদা, সবাইকে চা দিও। প্রায় মাস খানেক তো হবে,
তাই না? হ্যাঁ, তা তো হবেই। সত্যি কথা বলতে সেই মুহূর্তে আমাদের কারও অতিরিক্ত কোনো কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। মনে হতে পারে এটা সামান্য অসৌজন্য, তবে এই ব্যাপারটা আমাদের এই আসরের সবার, অর্থাৎ আমরা ৩ মক্কেল এবং আমাদের গুরু, এই ৪ জনের অজানা নয়। রীতিমতো একটা মানসিক যোগাযোগ রয়েছে, তাই ক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নেই। অদ্ভুতভাবে আমরা সবাই কিছুক্ষণ চুপ করেছিলাম। নীরবতা ভঙ্গ করে বিষ্টুদাই বলল, বুঝতেই পারছি যে তোরা কিসের জন্য অপেক্ষা করছিস। সত্যি কথা বলতে কি জানিস, তোরা যেমন আমার বলা ঘটনাগুলো শোনার জন্য উদগ্রীব হয়ে থাকিস, ঠিক একইভাবে আমিও তোদের সেসব বলার জন্য একেবারে মুখিয়ে থাকি। অন্য কোথাও এসব কথা বলতে আমার ভালো লাগে না, তবে তোদের ঘটনাগুলো শোনার জন্য যে আগ্রহ, সেটাই আমায় উৎসাহ যোগায়। যাই হোক, ইতিমধ্যে স্টিলের প্লেটের উপরে মাটির ভাঁড়ে চা সাজিয়ে হরিদা সামনের টেবিলে দিয়েছে। আমরা সবাই একটা করে তুলে নিলাম। বিষ্টুদা একটা চুমুক দিয়ে বলতে শুরু করল, এই ঘটনা খুব বেশি দিন আগের নয়, বছর ৪-৫ হবে। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলার আগে যে সময়ের কথা জানাবো, সেই সময়ে ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। এই ঘটনা আমি ওই জায়গায় পৌঁছানোর মাসখানেক আগের। আমার এক অনেক দূর সম্পর্কের ভাই, সারা জীবন সে চাকরির সূত্রে দিল্লিতে ছিল। সবার সঙ্গে এমনটা হয় না, তবে বেশ কিছু মানুষজনকে দেখেছি যারা জীবনের দীর্ঘ সময় শহরে কাটিয়ে জীবনের শেষের দিকটা গ্রাম অথবা এই শহরতলির দিকে থাকতে চায়। শহুরে ব্যস্ততায় হাঁপিয়ে ওঠার ফলেই এমনটা হয় বলে আমার ধারণা। যাই হোক, সেই ভাই কুলতলি নামে একটা গ্রামে বেশ কিছুটা বাগান সহ প্রায় বিঘা খানেক জমি কেনে। উদ্দেশ্য, সেখানে একটা বাড়ি করবে এবং সবুজ প্রকৃতির বুকে সময় কাটাবে। প্রথমেই জমির সীমানা বরাবর উঁচু পাঁচিল দেওয়া হয়েছে, তারপর দ্রুততার সাথে বাড়ির কাঠামো এবং অন্যান্য কাজ চলছে। দেখাশোনার সুবিধার জন্য একটি ঘর আগে তৈরি করা হলো। পরিবার যদিও সেই সময়ে কলকাতাতেই একটা ভাড়া বাড়িতে ছিল। শুধুমাত্র সেই ভাই ওখানে ছিল সমস্তটা দেখে শুনে ঠিকভাবে করানোর জন্য। মোটামুটি কাজ যখন অনেকটাই এগিয়েছে, সেই সময়ে পরিকল্পনা হলো যে বাড়িতে একটা পুকুর দরকার, তাতে মাছ ছাড়া হবে। সেই মাছ ধরে সুন্দর সময় কাটানো যাবে। সাধারণভাবে মানুষ যেমন সুন্দর সুখের কল্পনা করে আর কি। তবে মানুষের অদৃষ্ট পরিকল্পনা অনুযায়ী চলে না। ভাগ্য এমন চমক নিয়ে আসে জীবনে, যা স্বপ্নেও মানুষ কল্পনা করে না। তা সেই পুকুর খনন শুরু হলো। গ্রামেরই প্রায় ২০-২৫ জন মিলে পুকুর খনন করছে। ২ কাঠা জমি মেপে নিয়ে তাতে তৈরি হচ্ছে বিরাট পুকুর। এখানে একটা কথা বলি, পৌরসভা ও পঞ্চায়েতে আরও ভালো করে বললে বিভিন্ন জায়গা অনুযায়ী কাঠার মাপ আলাদা আলাদা হয়। গ্রামগঞ্জের ১ কাঠা আমাদের এই সব জায়গায় প্রায় ২ কাঠার সমান। তাহলে বুঝতেই পারছিস কতটা বড় জায়গা। মোটামুটি যতটা পরিকল্পনা ছিল, তার অর্ধেক যখন খোঁড়া হয়ে গেছে, সেই সময় একদিন এক হইচই কাণ্ড। যেসব শ্রমিকরা মাটি কাটার কাজ করছিল, তাদের মধ্যে রীতিমতো হট্টগোল। ভাই সেখানে গিয়ে দেখে মাটি খুঁড়তে খুঁড়তে
একটা বাক্সের মতো কিছু জিনিস কিছুটা বেরিয়ে এসেছে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় মানুষের মনে প্রথমেই ধন সম্পদের কথা আসে। এমন অনেক ঘটনা আমরা শুনেছি যে পুরনো রাজা জমিদাররা নিজেদের সম্পদ সুরক্ষিত রাখতে মাটির তলায় পুঁতে রাখত। সেই মুহূর্তে সবার মধ্যেই উৎসাহ তৈরি হলো। তারপর বাক্সটা ধীরে ধীরে পুরোপুরি অক্ষত অবস্থায় সেখান থেকে তুলে আনা হলো। জিনিসটা অসম্ভব ভারী। ভিতরে যা আছে তার জন্য নয়, বরং বাক্সটির কাঠামোর কারণেই সেটা অসম্ভব ভারী। পুরো বাক্সটা ধাতু দিয়ে তৈরি। তবে আশ্চর্য এটাই, কোথাও মরিচা ধরেনি। শুধুমাত্র উপরে একটা কুচকুচে কালো আবরণ তৈরি হয়েছে। দেখে মনে হবে কেউ যেন ওটার গায়ে আলকাতরা মাখিয়েছে। সেই সময় উপস্থিত সবার মধ্যেই কৌতূহল এবং উৎসাহ চরমে উঠেছে। সঙ্গত কারণেই সবাই ভাবছে ওটার ভিতরে হয়তো ধন সম্পদ, মণিমাণিক্য রয়েছে। বাক্সটার আকৃতি একটু লম্বাটে, মোটামুটি ধর ওই 6 ফুটের কাছাকাছি লম্বা, চওড়া 2 ফুট, উচ্চতা 1.5 ফুট হবে। আর একটা ব্যাপার, বাক্সতে কোনো তালা লাগানো নেই। তবে দীর্ঘদিন মাটির তলায় এভাবে থাকার ফলে শক্ত হয়ে আটকে গেছে। প্রবল উৎসাহ নিয়ে অবশেষে শাবল দিয়ে সেটাকে খোলার পর যা দেখা গেল, তাতে মুহূর্তেই সবার উৎসাহ দমে গেল। যেমনটা মনে হয়েছিল ওটার ভিতরে ধন সম্পত্তি, সোনা রূপো এসব থাকবে, তার বদলে ওটার ভিতরে রয়েছে একটা কঙ্কাল। তবে দামি জিনিস যে একেবারেই নেই তা নয়। কঙ্কালের গলায় একটা মুক্তোর মালা ঝুলছে, এবং সেই মালার সঙ্গে সবুজ রঙের চকচকে বহুমূল্য একটা লকেট ঝোলানো। সেটা ওই বুকের পাঁজরের ফাঁকে ঢুকে রয়েছে। কঙ্কালের বাঁ হাতের অনামিকায় রয়েছে একটি সোনার আংটি। আংটির মাথায় চকচকে বেশ বড় একটা হিরে। দিনের আলোর প্রতিফলনে সেটা ঝকমক করছে। আশ্চর্য যে বাক্সের ভিতরে বিন্দুমাত্র জল বা অন্য কিছু প্রবেশ করেনি এতদিন মাটির তলায় থাকার পরেও। আরও কিছু জিনিস সেই বাক্সের মধ্যে ছিল। সাদা টুকরো টুকরো কিছু দিয়ে তৈরি একটা মালা, এক টুকরো লাল কাপড়, আর একটা পুটুলির মধ্যে বাঁধা কিছুটা ছাই। সঙ্গত কারণেই এসব দেখার পরে যারা সেখানে উপস্থিত ছিল সবার মনেই সামান্য ভয় তৈরি হলো। আমার সেই ভাইয়ের নির্দেশে বাক্সটা আবার বন্ধ করে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেই যে একটি ঘর সম্পূর্ণ হয়েছিল সেখানে নিয়ে গিয়ে রাখা হলো। তারপর আবার সবাই পুকুর কাটার কাজে মনোনিবেশ করল। তবে এমন একটা জিনিস পাওয়ার ফলে লোকজনের মনে কৌতূহলের অন্ত নেই। তাছাড়া অদ্ভুত একটা ভয় কাজ করছে সেই মুহূর্তে সবার মধ্যে। আলোচনা চলতে লাগল। গ্রামে গঞ্জে সাধারণত এই ধরনের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার একটু বেশি ছড়িয়ে পড়ে। সবার কথাতেই প্রকাশ পাচ্ছিল অলৌকিক কিছুর সম্ভাবনা।
এরপর থেকে একটা বিশেষ ব্যাপার শুরু হলো। আমার সেই ভাইয়ের নাকি শরীর ক্রমে ক্রমে শুকিয়ে যাচ্ছিল। কথাবার্তাও কেমন অসংলগ্ন লাগতো মাঝে মধ্যে। কিন্তু পরিবারের লোকজন তাকে ফিরে আসতে বলায় সে কিছুতেই রাজি হয়নি। যেদিন সত্যিই সে ফিরে আসে, সেদিন তার শরীরে আর প্রাণ ছিল না। বাক্সটা উদ্ধার হওয়ার ঠিক 15 দিনের মাথায় আমার সেই ভাইয়ের মৃত্যু হয়। ডাক্তার দেখে বলেছিল সম্ভবত হার্ট অ্যাটাক। কিন্তু আমার বৌমা, অর্থাৎ সেই ভাইয়ের বউ, এই কথা বিশ্বাস করেনি। তার মনে সন্দেহ তৈরি হয়েছিল যে এই মৃত্যু মোটেই স্বাভাবিক নয়। ভাইয়ের এই মর্মান্তিক পরিণতিতে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। পারলৌকিক ক্রিয়াকর্ম মিটে যেতে একদিন ভাইয়ের বউ আমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলল। এই ধরনের বিষয়ে আমার উৎসাহ এবং অভিজ্ঞতার কথা কোনো আত্মীয়র অজানা নয়। সেই সঙ্গে অনুরোধ করল একবার যদি আমি ওখানে গিয়ে পুরো ব্যাপারটা নিজে দেখে শুনে বোঝার চেষ্টা করি। বৌমা একটা বিষয় বলেছিল যেটা আমার বেশ জুৎসই লেগেছে। মৃত্যু হঠাৎ করে হয়নি। ওই বাক্স এবং কঙ্কালের সঙ্গে যদি মৃত্যুর কোনো যোগ থাকে, তবে তা আকস্মিক নয়। ওই যে ভাইয়ের শরীর ক্রমাগত ভেঙে যাওয়া এবং অবশেষে মৃত্যু, এটাই এই ধারণার কারণ। তবে আমার মনে অন্য একটা কারণে আত্মবিশ্বাস ছিল। জীবনে এত ঘটনার সম্মুখীন তো আমি হয়েছি। অনেক বিপদ এমন ছিল যা সাক্ষাৎ মৃত্যুর সমান, কিন্তু করুণাময়ী মা ঠিক আমাকে রক্ষা করেছেন। আমি বিশ্বাস করি যে সত্য, প্রেম, পবিত্রতা যদি মানুষের মনে থাকে, তবে ঈশ্বরের কৃপা তার উপরে সব সময় বর্ষিত হয়। কোনো অপশক্তি তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না। অতএব আমি রাজি হয়ে গেলাম। পরদিনই রওনা হলাম আমি সেই কুলতলি গ্রামের উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই ভাইয়ের মৃত্যুর পরে কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এখনো সেই ঘরে বন্দি রয়েছে বাক্সসহ কঙ্কালটা। আমার মনেও অদ্ভুত কৌতূহল আমি অনুভব করছিলাম। কুলতলি গ্রামে যখন পৌঁছালাম তখন মধ্যাহ্ন। নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেখি একেবারে এলাহি কাণ্ড। রাজকীয় ঢঙে একখানা ফটক বানানো হয়েছে, তবে তার নকশাটা মোটেই পুরনো দিনের মতো নয়। আজকালকার দিনে যেমন বড় বড় বাড়িতে হয়, ফটকটা ঠিক সেই রকম। আধুনিক নকশার মোটা লোহার কালো রঙের একটা গেট, তার গায়ে আবার পাইন কাঠ দিয়ে কিছু নকশা করা। সম্ভবত কাঠের গায়ে ভবিষ্যতে পালিশ করার চিন্তা ভাবনা রয়েছে। আয়োজন দেখে মনটা কেমন হু হু করে উঠল। সত্যিই তো, মানুষ কত আশা করে কত কিছু তৈরি করে, নিজের জন্য, পরিবারের জন্য রাজপ্রাসাদ বানাতে চায় সারা জীবন পরিশ্রম করে। অথচ সব মানুষকেই সব কিছু ফেলে চিরজীবনের মতো চলে যেতে হয়। বিরাট ফটকে বেমানান একখানা তালা ঝুলছে। পাঞ্জাবির পকেট থেকে চাবিটা বের করে তালাটা খুললাম। তারপর
ভারী লোহার গেটটা ঠেলে ভিতরে ঢুকে আবার সেটাকে বন্ধ করে দিলাম। বাড়ি যেটা তৈরি করা হচ্ছিল সেটা খুব বড় নয়, তবে খুব সুন্দর আধুনিক নকশার। খুব ভুল না হলে কোনো আর্কিটেক্ট দিয়েই নকশাটা করানো হয়েছে। চারপাশে অনেক গাছপালা। ওদিকে যেখানে পুকুরটা খোঁড়া হচ্ছিল সেই জায়গাটাও এখান থেকে চোখে পড়ে। তার ধারে একটা জায়গায় সুন্দর একটা পাড়গোলা তৈরি করা হয়েছে, যদিও সেখানে এখন কোনো বসবার জায়গা নেই। মূল বাড়ির দেওয়াল, ছাদ সব তৈরি হয়ে গেছে, তবে তাতে দরজা, জানালা, প্লাস্টার, রং কিছুই নেই। ভিতরে যে ঘরটা থাকবার জন্য আগে তৈরি করা হয়েছে তাতে আপাতত যে লোহার দরজাখানা লাগানো রয়েছে সেটা বাইরে থেকেই দেখা যায়। পথকষ্টে শরীর ক্লান্ত ছিল। সবকিছু ভালো করে পরে দেখলেও চলবে, আপাতত একটু বিশ্রাম দরকার। আমি সোজা বাড়ির মধ্যে ঢুকে সেই একমাত্র ঘরের তালাখানা খুললাম। তালাটা ছাড়িয়ে নিয়ে দরজা সামান্য ফাঁক করতে অদ্ভুত একটা গন্ধ আমার নাকে এলো। কোনো উগ্র কটু গন্ধ যেমন নয়, তা ঠিক তেমন ভাবেই সেই গন্ধকে সুন্দর বা তৃপ্তিদায়ক বলা যায় না। গন্ধে নয়, তবে প্রকৃতিতে অনেকটা ছাতিম ফুলের গন্ধের সঙ্গে এই গন্ধের মিল আছে। প্রথমটায় মনে হলো হয়তো এতদিন দরজা বন্ধ ছিল বলে এমন গন্ধ তৈরি হয়েছে, কিন্তু গন্ধটা ঠিক চেনা কোনো গন্ধ নয়। কিছু করার তো নেই, অতএব ঘরে ঢুকে প্রথমেই দুটো জানালা খুলে দিলাম। দরজাটাও খোলা রইল। গন্ধটা কেটে যাবে সেই আশাতেই কাজটা করলাম, কিন্তু অদ্ভুতভাবে যেন সে গন্ধ ঘরের মাঝেই বন্দি রইল। অবশ্য মানুষের নাকে যে কোনো গন্ধই ধীরে ধীরে সয়ে আসে, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। কিছুক্ষণ পর থেকে গন্ধটা পাচ্ছিলাম ঠিকই, তবে প্রথমেই যে তীব্রতা অনুভব করেছিলাম তেমনটা আর মনে হলো না। জানালাগুলো দিয়ে অথবা খোলা দরজা দিয়ে আশেপাশের কোনো বাড়িঘর চোখে পড়ে না। প্রকৃত অর্থেই একেবারে শান্ত, নিরিবিলি, শান্তিময় একটা জায়গা। তবে এই শান্তির মাঝেই এমন চরম অশান্তির কারণ ঘটেছে। গন্ধটা পাওয়ার পর থেকে সেটা নিয়ে এতটা মগ্ন ছিলাম যে খেয়াল ছিল না। সেই ঘোর কেটে আসতে হঠাৎ খেয়াল হলো ঘরে যে খাটটি রয়েছে তার ঠিক উল্টো দিকে মেঝেতে রাখা একখানা ধাতুর তৈরি বাক্স। সেই বাক্সটার বিবরণ আগেই বলেছি, নতুন করে আর কিছু বলার নেই। মজবুত ধাতুর তৈরি একটা বাক্স, ওটার ভিতরেই রয়েছে সেই কঙ্কালটা। তবে বাক্সটা মৃতদেহ বা কঙ্কাল রাখার জন্য তৈরি হয় যে কফিন, সেরকম দেখতে নয়। একেবারে সোজা সাপটা একটা বাক্স। জানি না ওই বাক্সে বা এই অজানা জায়গায় আমার অদৃষ্টে কি অপেক্ষা করছে। শুধু জানিয়ে এসেছি 1 সপ্তাহের মধ্যে যদি আমি না ফিরে যাই তবে যেন ওরা এসে আমাকে নিয়ে যায়। বিছানাটা যথারীতি পাতা ছিল, তার উপরে নতুন একটা চাদর বিছিয়ে নিয়ে টানটান হয়ে শুয়ে পড়লাম।
বাকি দিনটুকু, এমনকি সন্ধ্যার পরেও এমন কিছু ঘটল না যা উল্লেখ করা প্রয়োজন। ঘুম থেকে কিছুক্ষণ পরেই উঠে পড়েছিলাম। বিকেলের দিকে আশেপাশেও এক প্রস্থ ঘুরে এসেছি। রাতের খাওয়া দাওয়া সেরে শেষমেশ যখন বিছানায় শরীর এলিয়ে দিলাম, তখন রাত 11টা বাজে। এই নিশ্ছিদ্র নিরিবিলি পরিবেশ আমার মনে একটা ভাব তৈরি করেছে। হয়তো অন্য কোনো কারণেই ভাইয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। হয়তো ওই কঙ্কালের সঙ্গে, ওই বাক্সের সঙ্গে ভাইয়ের মৃত্যুর কোনো সম্পর্কই নেই। বৈদ্যুতিক আলোটা নিভিয়ে দেওয়ার পরে ঘরের ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার। একটা অদ্ভুত শান্তি মনে নিয়ে কখন যে ঘুমে চোখ জুড়িয়ে এলো টের পেলাম না। সে সময় রাত কটা হবে আমি জানি না। চোখ বন্ধ অবস্থাতেও আলো এবং অন্ধকার অনুভব করা যায়। হঠাৎ আমার মনে হলো ঘরের আলোটা জ্বলছে। ঘুমে তখন আমি আচ্ছন্ন। সেই অবস্থাতেই মনে পড়ল শোয়ার সময় আমি আলোটা বন্ধ করেছিলাম। তাহলে ঘরে আলো কোথা থেকে এলো? চিন্তাটা মাথায় আসতেই চোখ মেললাম। মেলতেই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। একটা ধোঁয়াটে মূর্তি ঘরের মাঝেই দাঁড়িয়ে আছে। তার শরীরের চারপাশ দিয়ে মৃদু সাদাটে আলো বেরিয়ে সারা ঘরে ছড়িয়ে পড়েছে। আর সেই মূর্তির মাঝে অস্পষ্ট দেখা যাচ্ছে একটা কঙ্কাল। কঙ্কালের গলায় ঝুলে আছে একটা মুক্তোর হার। হাড়ের মাঝে ঝুলছে একখানা চকচকে সবুজ লকেট। দেখলাম সেই মূর্তি স্থির নয়, ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। একদম দরজার কাছে গিয়ে সেই মূর্তি অদ্ভুত একটা ভঙ্গিমায় হাত নেড়ে আমায় ডাকতে লাগলো। মূর্তির ঠোঁটের কোণায় কেমন যেন তাচ্ছিল্যপূর্ণ এক হাসি লেগে রয়েছে। আমিও সেই ডাকে কেমন যেন ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়ছি। মনে হচ্ছে ওই মূর্তির ডাকে সাড়া দিয়ে এগিয়ে যাই, দেখি ও আমায় কোথায় নিয়ে যেতে চায়। ঠিক এমন সময় অদ্ভুতভাবে আমার ঘুমটা ভেঙে গেল। প্রথমটায় কিছুটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থা হলো আমার। পরক্ষণেই বুঝলাম ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলাম। বালিশের পাশে আমার টর্চখানা ছিল, তার পাশে হাত ঘড়িখানা। হাতরে টর্চ জ্বালিয়ে সময় দেখলাম রাত 3টে। স্বপ্নের সেই অস্বস্তি কিছুটা জোর করেই মন থেকে দূর করে আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। কয়েক মুহূর্তের মধ্যেই আবার চোখে গভীর ঘুম নামল। নিত্যদিনের অভ্যেস মতো পরদিন বেশ সকাল সকাল আমার ঘুম ভেঙে গেল। তখনও আকাশে সূর্য ওঠেনি। প্রাতঃকর্ম সেরে
ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির সীমানার মধ্যেই একটু হাঁটাহাঁটি করলাম। সারাটা দিন উল্লেখযোগ্য আর কিছুই ঘটল না। ওই দিন আমি আরো ভালোভাবে পুরো জমিটা কোথায় কি তৈরি হচ্ছিল সবকিছু ভালোভাবে দেখলাম। এমনকি একবার ছাদেও গেলাম। ছাদে এখনো জল বাঁধানো রয়েছে। উপর থেকে পুরো জায়গাটা সুন্দরভাবে দেখা যায়। বেশ কিছুটা দূরে কিছু বাড়ি ঘর রয়েছে, সেটাও চোখে পড়ল। দেখতে দেখতে একটা কথাই মনে হচ্ছিল, মানুষ যতই অন্য পরিবেশে পৌঁছে যাক না কেন, তার আজন্ম লালিত অভ্যাস তার পছন্দ ত্যাগ করতে পারে না। এই যে পাশে যাদের বাড়ি ঘর রয়েছে, তারা সবাই অর্থনৈতিকভাবে দুর্বল। তাদের বাড়ি ঘরে সেই দারিদ্র্যের ছাপ রয়েছে। শহুরে মধ্যবিত্ত অথবা উচ্চবিত্তরা দরিদ্রের বাড়ি দেখে আপ্লুত হয়। প্রকৃতির এই সাবলীল রূপ দেখে মুগ্ধ হয়ে সহজ হওয়ার চেষ্টা করে। কেউ কেউ 2-4 লাইন কবিতা লেখার চেষ্টাও করে, কিন্তু নিজে ওই মাটির যাপন কিছুতেই করতে চায় না। আমার এই ভাই ঘিঞ্জি শহর থেকে এসেছে প্রকৃতির বুকে প্রকৃতিকে উপভোগ করতে, কিন্তু এখানে এসে যে বাড়িখানা তৈরি করেছে, নিজের বাসস্থানের তাগিদে যে সাম্রাজ্য গঠন করেছিল, তা আশেপাশের সরল প্রকৃতি এবং তাদের মাঝে মিশে থাকা মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা। বড্ড বেমানান এই কংক্রিটের নিরাপদ বাসস্থানটা। দারিদ্র্যকে উদযাপন করার কথা আমি বলছি না, তবে সত্যি যদি প্রকৃতির সাথে মিশে যেতে হয়, তবে কংক্রিটের শক্ত দালানে সে কাজটি হওয়ার নয়। থাকতে হবে মাটির বাড়িতে, উপরে খড়ের ছাউনি। বর্ষাকালে 2-1 ফোঁটা জল এসে পড়বে ভাতের থালায়। উঠোনে পা বাড়ালে কাদায় মাখামাখি হবে পা দুখানা। তবেই হবে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া। এসব আয়োজন অর্থহীন, বৃথা। তা যদি কেউ না পারে, তবে তার শহরে থাকাই ভালো। এই দিন রাতেও গত রাতের মতো খাওয়া দাওয়া সেরে নির্দিষ্ট সময়ে শুয়ে পড়লাম। ঘরের সেই গন্ধটা অনেকটাই সয়ে গেছে। এখন আর তেমন তীব্রভাবে পাই না। বাইরে থেকে ঘুরে এলে হঠাৎ করে কিছুটা টের পাই, কিছুক্ষণ পরে আবার সব সাধারণ লাগে। কিন্তু ওই দিন রাতে গন্ধটা কেমন যেন তীব্র মনে হচ্ছিল। কিছুটা অস্বস্তি হচ্ছিল তীব্র গন্ধে। চারদিক একদম থমথমে। শুধুমাত্র মৃদু ঝিঁঝির ডাক ছাড়া আর কিছুই কানে আসে না। নিস্তব্ধতা সেই মুহূর্তে আমার মনে একই সঙ্গে একটা মৃদু ভয় এবং সুখের অনুভূতি তৈরি করেছিল। সেই সুখ ঠিক স্বাভাবিক নয়। এমনভাবেই কখন যেন চোখ লেগে এসেছিল। রাত তখন 2:30-3টে হবে। হঠাৎ হাতের তালুতে অদ্ভুত একটা অনুভূতি হলো। এক টুকরো বরফ ধরে থাকলে যেমন অসাড় লাগে, ঠিক তেমন অনুভূতি। অস্বস্তিতে চোখ মেলে তাকাতেই দেখতে পেলাম গত রাতে স্বপ্নে দেখা সেই মূর্তিকে।
মূর্তি তার হাত দিয়ে আমার একখানা হাত ধরে আছে। শুধু ধরে নেই, বরং মনে হচ্ছে ওই বরফ শীতল স্পর্শ লোহার মতো আমার হাতখানাকে আঁকড়ে ধরে টানছে। হয়তো আবার স্বপ্ন দেখছি, বুঝতে পারলাম না কিছু। কিন্তু ঘুম আমার ভাঙল না। সে বাস্তব নাকি অলীক কল্পনা আমি জানি না। সেই ধোঁয়াটে মূর্তি তার বরফ শীতল হাত দিয়ে আমায় ক্রমাগত টানছে, যেন কোথাও নিয়ে যেতে চাইছে। আমার যেন প্রতিরোধ করার কোনো ইচ্ছাই হলো না। আমি বিছানা ছেড়ে উঠলাম। আমার হাতখানা তখনও ধরা। সেই অবস্থাতেই সেই ধোঁয়াটে মূর্তির পিছনে পিছনে এগিয়ে চললাম। প্রথমে সেই ঘরের দরজা, তারপর একদম সদর দরজা পার করে বাইরে এসে দাঁড়ালাম। বাইরের পরিবেশ তখন সাধারণ ছিল না। সব কিছু যেন বদলে গেছে। আকাশে সামান্য এক ফালি চাঁদ। সেই চাঁদের আলো বৃষ্টিপথের অন্ধকার কাটাতে ব্যর্থ। গাছপালার দল যেন প্রেতাত্মার মতো এঁকে বেঁকে দাঁড়িয়ে আছে। দিনের আলোতে আমি স্পষ্ট দেখেছি আশেপাশে সব গাছপালা সবুজ পাতায় ছেয়ে রয়েছে। কিন্তু ওই মুহূর্তে যে গাছপালা আমি দেখলাম, তাতে একটিও পাতা অবশিষ্ট নেই। সব যেন দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে। কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। সুস্থ স্বাভাবিক মানুষের কাছে এই দৃশ্য ভয়ানক বলে মনে হবে, কিন্তু সেই মুহূর্তে আমার মনে এই দৃশ্যের কোনো প্রতিক্রিয়াই হলো না। আমি এগিয়ে চললাম। আমার সামনের মূর্তি যেন হাঁটছে না, হাওয়ায় ভেসে ধোঁয়ার মতো এগিয়ে চলেছে। অথচ আমার হাত যে আঁকড়ে ধরে আছে তা স্পষ্ট অনুভব করছি। পুকুরটার দিক থেকে এক ঝলমলে আলো আমার চোখে পড়ল। আমরা সেদিকেই চলেছি। পুকুর এখনো সম্পূর্ণ তৈরি হয়নি, এমনকি তাতে একটুও জল ছিল না। কিছুটা দূর থেকে জলের উপরে তীব্র আলো পড়লে যেমন ঝিকমিক করে, ঠিক সেরকম দৃশ্য আমার চোখে পড়ল। যত কাছে এগোলাম, দৃশ্যটা তত আমার চোখে স্পষ্ট হয়ে ধরা দিল। জল নয়, রাশি রাশি সবুজ বহুমূল্য পাথরে ভরে রয়েছে গোটা পুকুর। পাথরের রাশিতে যেন জলের মতো ঢেউ খেলে যাচ্ছে। পরক্ষণে আরো অপ্রত্যাশিত এক দৃশ্য আমার চোখে পড়ল। দেখলাম আমার সেই ভাই পুকুরের ঠিক মাঝখানে, যেন সেই রাশি রাশি বহুমূল্য পাথরের ঢেউয়ের মাঝে ক্রমাগত ডুবে যাচ্ছে। একটা হাতে তার উঁচু করে ধরা একটা চকচকে কিছু। জিনিসটা কি
বুঝতে পারলাম না, তবে তা থেকে যেন এক স্বর্গীয় দূতী বেরিয়ে আসছিল। অসম্পূর্ণ পুকুরের পাড়ে মাটি রাশি করে রাখা, তার উপরে আমি আর সেই মূর্তি পাশাপাশি বসলাম। আমার তখন কি হয়েছিল জানি না। আমার একবারের জন্যেও আফসোস হয়নি, একবারের জন্যেও মনে হয়নি গিয়ে ভাইকে বাঁচাই। আমি শুধু তাচ্ছিল্যের হাসি ঠোঁটের কোণায় নিয়ে ভাইয়ের ওই ডুবে যাওয়া উপভোগ করছিলাম। সকালে যখন ঘুম ভাঙে, আমি তখন ঘরের ভিতরে ছিলাম না, অসম্পূর্ণ পাড়গোলার নিচে শুয়েছিলাম। তবু আমার কিছু অস্বাভাবিক মনে হয়নি। আমি যেন কেমন একটা নেশায় পড়ে গেছি। একটা ঘোর আমায় আচ্ছন্ন করে রেখেছে। ওখানে গিয়েছিলাম যে সত্য খুঁজতে, তা একরকম ভুলেই গেছিলাম। ওই বাক্সটা খুলে একবারের জন্য কঙ্কালটাকে দেখার ইচ্ছেও মনে হয়নি। সেই রাতের পর থেকে আমি কি খেয়েছিলাম, আদৌ খেয়েছিলাম কিনা, স্নান করেছিলাম কিনা, কি করেছিলাম, কিছুই মনে নেই। শরীরটা কেমন যেন হাওয়ায় ভাসতে শুরু করেছিল। শরীরে কোনো ক্লান্তি নেই, কোনো অস্বস্তি নেই। সারাদিন ওই পুকুরের ঘাটে বসে থাকতাম। চোখের সামনে সব সময় ভাসত সেই অতিলৌকিক দৃশ্য। রাশি রাশি সবুজ চকচকে বহুমূল্য পাথর, সে যেন চোরা বালি, আর সেই বালিতে ক্রমাগত ডুবে যাচ্ছে আমার সেই ভাই, হাতে ধরা ঝকঝকে একটা কিছু। রাত্রি দিনের হিসেব আমার কাছে ছিল না। কত তারিখ, কি বার, এসব প্রশ্ন একবারের জন্যেও মনে আসেনি। শুধু পুকুরের সেই অতিলৌকিক দৃশ্য আমি এক টানা দেখেই চলেছি, দেখেই চলেছি। তারপরে ঠিক কি হয়েছিল তা আমার চেতনা জানে না। যখন আমি বাস্তব জ্ঞান ফিরে পাই সামান্য, তখন দেখি আমি শুয়ে রয়েছি ভাইয়ের পরিবার কলকাতায় যে ভাড়া বাড়িতে রয়েছে সেখানে। তাদের কাছেই শুনি আমি ওখানে যাওয়ার 4 দিনের মাথায় বৌমা তার 2 ভাইকে আমার খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছিল। তারা পৌঁছে দেখে আমি সেই পাড়গোলার ওখানে শুয়ে রয়েছি। চেহারা অত্যন্ত রুগ্ন হয়ে গেছিল ওই 4 দিনে। সম্ভবত ওই কদিন আমি খাওয়া দাওয়া করিনি। ফিরিয়ে আনার পরে অনেক শুশ্রূষার পরে আমার জ্ঞান ফিরে আসে। তবে প্রাথমিকভাবে আমার জ্ঞান ফিরলেও আমি নাকি স্বাভাবিক আচরণ করছিলাম না, কাউকেই চিনতে পারছিলাম না। প্রায় 2 দিন পরে আমি কিছুটা স্বাভাবিক হয়ে উঠি। পুরোপুরি সুস্থ হতে আরও প্রায় 10 দশেক লেগেছিল। এই সময় আমি বিষ্ণুদাকে জিজ্ঞাসা করলাম, ঘটনাটা কেমন যেন একটা হলো না? মানে কোনো প্রশ্নের উত্তরই তো পাওয়া গেল না। একটু ধৈর্য ধর, সব উত্তরই পাবি। সুস্থ হওয়ার পরে আমি আবার সেখানে গিয়েছিলাম, তবে এবারে একা নয়। ওই 2 ভাই এবং
আরও একজন আত্মীয়কে সঙ্গে নিয়ে। এই কদিন শুয়ে শুয়ে আমি শুধু ভেবেছিলাম আমার সঙ্গে ঘটা সেই ঘটনা এবং ভাইয়ের মৃত্যু নিয়ে। স্পষ্ট উত্তর যে আমি পেয়েছি তা নয়, তবে একটা আন্দাজ করেছিলাম। ওখানে সোজা পৌঁছে প্রথমেই ঘরে ঢুকে সেই বাক্সটা খুললাম। খুলতেই একটা বিষয় চোখে পড়ল। কঙ্কালের গলায় সেই মালাটা ঝুলছে, কিন্তু কঙ্কালের হাতের আঙুলে যে আংটিটার কথা আমি শুনেছিলাম সেটা সেখানে নেই। আমি সঙ্গে যারা ছিল সবাইকে বললাম তন্ন তন্ন করে সারা বাড়িতে খুঁজতে। অবশেষে আংটিটা পাওয়া গেল। আমি সযত্নে সেই আংটিটা যথাস্থানে পরিয়ে দিলাম। তারপর আবার বাক্সটা বন্ধ করে সবাই মিলে কলকাতায় ফিরে আসি। ওই কঙ্কাল কার, কি অভিশাপ আছে ওই কঙ্কালের, কিছুই জানি না। তবে আমি ফিরে সবাইকে বলেছিলাম কঙ্কালটা যেমন ছিল সেভাবেই আবার সেই জায়গায় মাটিতে পুঁতে দিতে। যতদূর জানি ওরা তাই করেছিল। ওখানে পুকুর আর হয়নি। অর্ধেক খনন করা পুকুর আবার বুঝিয়ে দেওয়া হয়েছিল, যদিও তারপরেও ওই বাড়িতে আর কারো থাকার সাহস হয়নি। জমিসহ বাড়িটা খুবই কম দামে ভাইয়ের পরিবার বিক্রি করে দিয়েছিল। তারপর সে বাড়ির কি হয়েছে সে কথা আমি বলতে পারবো না। শুনছিলেন সৌমেন মজুমদারের কলমে বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬৬তম গল্প অভিশাপ। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।